সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, এর বাইরে যে স্পেশাল একটা গ্ল্যান্ড, মানে স্পেশাল টাইপের গ্ল্যান্ড থাকে কানের ভিতরে, যে কানের যে এক্সটার্নাল যে এয়ার আছে, এখানে যে স্কিন থাকে, সেখানে আবার বিশেষ ধরনের গ্ল্যান্ড থাকে। সেই গ্ল্যান্ডের সিক্রেশনটা একটু ডিফারেন্ট সিক্রেশন। এখন স্কিনে যদি আপনি সেকশন করেন, স্কিনকে সেকশন করলে আপনি এইরকম ছবিগুলো দেখতে পারবেন, যে বাইরের দিকে এপিডার্মিস থাকে। এপিডার্মিস মেইনলি হচ্ছে কম্পোজড অফ এপিথেলিয়াল টিস্যু, এর বাইরে আরো কিছু স্ট্রাকচার থাকে। আর ডার্মিসে হচ্ছে ব্লাড ভেসেল, নার্ভ, লিম্ফ, তারপর যে গ্ল্যান্ড গুলো আছে, তারপরে স্কিনে যে মাসেল থাকে, স্মুথ মাসেল, যেটার নাম হচ্ছে অ্যাক্টর পাইলি মাসেল, যেটা হচ্ছে ডার্মিসে থাকে। অ্যাক্টর পাইলি মাসেল একটা কি ধরনের মাসেলের কথা বলছিলাম? এটা কোন টাইপের মাসেল অ্যাক্টর পাইলি মাসেল? আপনাকে শুনতে পাচ্ছেন? অ্যাক্টর পাইলি মাসেল কোন ধরনের মাসেল? এটা কি স্কেলেটাল মাসেল, না স্মুথ মাসেল, না কার্ডিয়াক মাসেল? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গায় আমি বললাম যে ডার্মিসে হচ্ছে এক ধরনের মাসেল থাকে, যেটা আমাদের যে হেয়ার ফলিকল গুলো থাকে, যেটা ডার্মিসে থাকে, সেই হেয়ার ফলিকুলার সাথে অ্যাটাচ থাকে একটা মাসেল। এই মাসেলের নাম হচ্ছে অ্যারেক্টর পাইলি মাসেল। এটা কোন ধরনের মাসেল? এটা কি স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, না কার্ডিয়াক মাসেল? স্যার স্মুথ মাসেল। স্মুথ মাসেল। যেটা বলছিলাম যে এই মাসেলের একটা ইম্পর্টেন্ট আছে, যে মানুষ যখন কোনো স্ট্রেস অথবা থ্রেটফুল কন্ডিশনে এক্সপোজ হয়, তখন এই মাসেল গুলো কন্ট্রাকশন করলে তখন হচ্ছে যে আপনার লোম গুলো খাড়া হয়ে যায়। এখন স্কিনে যে লেয়ার গুলো বলা হচ্ছে যে এপিডার্মিস, ডার্মিস, এখানে স্কিন, the epidermis is made of closely packed epithelial cells and the dermis made of dense irregular connective tissue that houses blood vessels, hair follicles, sweat glands and other structure. আর ডার্মিসের নিচে যদিও এটা সরাসরি স্কিনের স্ট্রাকচার না, যেটাকে বলা হাইপোডার্মিস অথবা সাবকিউটেনিয়াস টিস্যু, যেটাতে থাকে হচ্ছে লুজ কানেক্টিভ টিস্যু এবং ফ্যাটি টিস্যু। তার মানে তিনটা যে স্ট্রাকচারের কথা আপনাকে একটা বিশদ ভাইবাতে এগুলো ধরা হয়, যে স্কিনে যে তিন মানে এপিডার্মিস, ডার্মিস এবং স্কিনের নিচে যে হাইপোডার্মিস থাকে, সেখানে কোন ধরনের টিস্যু পাওয়া যায়। তাহলে হচ্ছে যে এপিডার্মিস হচ্ছে এখানে এপিথেলিয়াল সেল পাওয়া যায়, এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়। ডার্মিসে হচ্ছে এখানে হচ্ছে ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু পাওয়া যায়, এবং এই ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু এখানে থাকে হচ্ছে যে পাশাপাশি থাকে হচ্ছে ব্লাড ভেসেল, হেয়ার ফলিকল, সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড। আর ডার্মিসের নিচে হাইপোডার্মিস অথবা সাবকিউটেনিয়াস টিস্যু, সেটা হচ্ছে লুজ কানেক্টিভ টিস্যু এবং ফ্যাটি টিস্যু দিয়ে কম্পোজড হয়। এখন ইন্টিগ্যামেন্টারি সিস্টেমের একটু ধীরে ধীরে বলেন। একটু ধীরে ধীরে কোন ওই আগেরটা কি আমি খুব জোরে বলছি? তাহলে ওইটা আমি আবার বলেছি যে আপনার স্কিনে যে লেয়ার গুলো বলা হচ্ছিল যে সবচেয়ে বাইরে থেকে এপিডার্মিস, যে এপিডার্মিসটা তৈরি হয়েছে এপিথেলিয়াল সেল দিয়ে, ক্লোজলি প্যাকড এপিথেলিয়াল সেল। তারপর হচ্ছে ডার্মিস। ডার্মিস হচ্ছে কম্পোজ থাকে হচ্ছে ডেন্স কানেক্টিভ টিস্যু, ইরেগুলার প্যাক ভ্যারাইটি, যেটা ডেন্স কানেক্টিভ টিস্যুর ভিতরে তো রেগুলার ইরেগুলার ছিল, ইরেগুলার যেটা কানেক্টিভ টিস্যু ছিল সেটা দিয়ে ডার্মিসটা কম্পোস্ট হয়। এবং এই ডার্মিসের ভিতরে ব্লাড ভেসেল, নার্ভ, তারপর হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, এই স্ট্রাকচার গুলো থাকে। আর ডার্মিসের নিচে যেটা বলা হচ্ছে
সরাসরি এটা স্কিনের অংশ না, কিন্তু স্কিনের মানে সরাসরি না হলেও স্কিনের সাথে এটা সম্পর্ক আছে, যেহেতু এই স্ট্রাকচার দিয়ে আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে স্কিনের সংযোগ হয়, এবং এই হাইপোডার্মিস অথবা সাবকিউটেনিয়াস টিস্যু যেটা তৈরি হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু এবং ফ্যাটি টিস্যু দিয়ে। এখন আমাকে একজন বলেন যে স্কিনে কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু থাকে? স্যার স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকে না? স্কোমাস এপিথেলিয়াল টিস্যু, এখন স্কোমাসের তো আবার দুইটা আছে, সিম্পল স্কোমাস, স্ট্রেটিফাইড স্কোমাস। এই দুইটার ভিতর কোনটা থাকে? স্যার স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। স্ট্রেটিফাইড স্কোমাস, স্ট্রেটিফাইড এর তো আবার দুইটা টাইপস আছে, ক্যারাটিনাইজড আর নন ক্যারাটিনাইজড। এখানে কোনটা থাকে? স্যার ক্যারাটিনাইড। ক্যারাটিনাইজড মানে স্কিনের এপিথেলিয়াল টিস্যুর নাম হচ্ছে ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াল টিস্যু। ইউজুয়ালি যে আপনার বডির যেখানে হাইলি প্রোটেকশনের দরকার হয় সেখানে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু গুলো থাকে, এবং এখানে স্কিনে যেহেতু এটা হচ্ছে যে শরীরের বাইরের আবরণ, এটাকে অনেক বেশি বিভিন্ন ধরনের চাপ, তাপ, ট্রমা সহ্য করতে হয়। এখানে এমন ধরনের স্ট্রাকচার থাকতে হয় যাতে আপনার স্কিনটা সহজে ক্ষতিগ্রস্ত না হয়, যাতে স্কিন গুলো ইনট্যাক্ট থাকে এবং তার যে ফাংশন গুলো প্রপারলি করতে পারে, সেই জন্য এখানে ক্যারাটিন থাকে। এখন ইন্টিগ্রামেন্টারি সিস্টেমের ফাংশনের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন প্রথমে লেখা আছে প্রোটেকশন। এটা হচ্ছে যে অন্যান্য অনেক কাজ আছে, কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে প্রোটেকশন। এখন প্রোটেকশনের ক্ষেত্রে যে ফার্স্ট লাইন ডিফেন্স, যে ইমিউন সিস্টেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজমের যে অংশগুলো আছে তার ভিতরে হচ্ছে স্কিন হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার বলা হয়। এর বাইরে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজমের অংশ হিসেবে মিউকাস মেমব্রেন আছে, আপনার বডিতে বিভিন্ন ফ্লুইড গুলো আছে, সেগুলো হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজমের অংশ হিসেবে কাজ করে। The protection first line of defense against bacteria, virus, that protects underlying structure from ultraviolet radiation, dehydration. এখন আল্ট্রাভায়োলেট রেডিয়েশন প্রোটেক্ট করতেছে, আবার আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লম্বা সময় ধরে যদি আপনার স্কিন সান এক্সপোজ থাকে তাহলে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের ক্ষতিকারক রেডিয়েশন গুলো আবার স্কিন দিয়ে আপনার শরীরে প্রবেশ করে, সেগুলো আপনার ড্যামেজও করতেছে আপনার স্ট্রাকচার গুলা। তারপর ভিটামিন ডি প্রোডাকশন, এটা হচ্ছে একটা বড় ইস্যু বলা হচ্ছে, এবং ইদানিং কালের জন্য একটা বড় ইস্যু, কারণ আপনার স্কিনে যখন সূর্যের রশ্মি পড়বে তখন সেটা ভিটামিন ডি প্রোডাকশনে জন্য হেল্প করবে, এবং যে ভিটামিন ডিটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলা হয়। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আপনার শরীরে তৈরি না হয়, তাহলে আপনি যে ক্যালসিয়াম গুলো গ্রহণ করতেছেন অথবা ক্যালসিয়াম যে খাবারের মাধ্যমে অথবা অন্যান্য সাপ্লিমেন্টেশন হিসেবে গ্রহণ করতেছেন, সেগুলো তখন ঠিক মতো অ্যাবজর্পশন হবে না, তার মানে তখন আপনার ঘাটতি থেকে যাবে। এই জন্য হচ্ছে বারবার ইদানিং কালে বলা হচ্ছে যে ভিটামিন ডি যেন ঘাটতি তৈরি না হয়, সেটার জন্য ভিটামিন ডি মেইন সোর্স হচ্ছে মানে সানলাইট। সানলাইটে আপনার স্কিনটা এক্সপোজ হতে হবে। শুধুমাত্র খাবার খেয়ে ভিটামিন ডি আপনি ডেফিসিয়েন্সি অথবা ইনসাফিসিয়েন্সি সেগুলো ব্যবহার করা কঠিন। আপনার কি ভিটামিন ডি গ্রহণ করেন না করেন না, না সারাদিন রুমের ভিতর থাকেন? না স্যার, বাইরে যাই তো। বাইরে যান, কিন্তু মানে বাইরে গেলে এখন যেটা এটারও একটা ইয়ে আছে, যদি আপনি মানে আপনার সমস্ত স্কিনটাকে কাভার করে কোনো পোশাক পরেন তাহলে ভিটামিন ডি আসলে খুব বেশি আপনার শরীরে ঢোকার সম্ভাবনা কম। এই জন্য বলা হয় যে আপনার স্কিনটা এক্সপোজ থাকতে হবে। এখন স্কিনের আবার অনেক সময় বলা, যদিও এটাতে অনেক সামাজিক অথবা ধর্মীয়গত ইয়ে আছে, তারপরে বলে যে আপনার পেটের এবং পিঠের দিকের স্কিন যদি এক্সপোজ থাকে তাহলে সেটাতে ভিটামিন ডি গুলো খুব তাড়াতাড়ি শরীরে এক্সপোজ মানে অ্যাবজর্পশন হয়। তারপর সেন্সেশন, যে স্কিনে বিভিন্ন ধরনের
সেন্সরি রিসিপ্টর থাকে যেগুলো বিভিন্ন ধরনের সেন্সেশন গুলো রিসিভ করে, যে পেইন, টাচ, টেম্পারেচার, প্রেসার, বিভিন্ন ধরনের সেন্সরি রিসিপ্টর থাকে। তারপরে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন আছে বডি টেম্পারেচার রেগুলেশন, যে আপনার এনভায়রনমেন্ট, বাইরের এনভায়রনমেন্ট যদি অনেক বেশি গরম থাকে তখন আপনার বডির যে ইন্টিগ্রামেন্টারি সিস্টেমের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো বিভিন্ন ভাবে চেঞ্জ হয়ে আপনার বডিটাকে কুল রাখার চেষ্টা করবে। আবার যদি বাইরে যদি অনেক বেশি ঠান্ডা থাকে তখন আপনার বিপরীত ভাবে আপনার বডি মেকানিজম গুলো কাজ করবে। এখন যদি আপনার অনেক বেশি গরম থাকে তাহলে যে স্কিনে যে ব্লাড ভেসেল গুলো থাকে সেগুলো ডাইলেটেড হয়ে যায়, তখন ভেসেল ক্যারি মোর ব্লাড টু দ্য সারফেস সো দ্যাট ইট ক্যান এসকেপ। আবার বেশি ঠান্ডা থাকলে ডার্মাল ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট প্রিভেন্ট হিট ফ্রম দ্য এসকেপিং। আবার আপনারা অনেক সময় তো আমরা আপনারা সবাই যে বিভিন্ন সময় হচ্ছে যখন কেউ আঘাতপ্রাপ্ত হয় অথবা বিভিন্ন কারণে অনেক সময় গরম অথবা ঠান্ডা অনেক কিছু অ্যাপ্লাই করা হয়, সেই অ্যাপ্লাই করারও একটা বড় হচ্ছে যে আপনি সফট টিস্যু স্ট্রাকচার যখন ক্ষতিগ্রস্ত হয় তখন বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, তখন যদি আপনি যে আঘাত পাওয়ার পরে যে কোল্ড কোনো কিছু অ্যাপ্লিকেশন করেন তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, তখন যে ইডিমা ডেভেলপ করার সম্ভাবনাটা কমে যেতে থাকে। আবার যদি কোথাও আপনি দীর্ঘদিন ধরে কেউ সাফার করতেছে পেইনে, এটা অন্য কোনো ইনফেকশনের কোনো এভিডেন্স নেই, সেই ক্ষেত্রে যদি আপনি হট অ্যাপ্লাই করেন তাহলে দেখা যায় যে ওখানে যে ব্লাড ভেসেল গুলো থাকে সেগুলো প্রসারিত হয়, তখন ওই টিস্যুটা অনেক বেশি পরিমাণ অক্সিজেন নিউট্রিশন পায়, তখন পেইনের অনুভূতি গুলো কমে যেতে থাকে। তারপর স্কিনের ইন্টিগ্রামেন্টারি সিস্টেম একটা কাজ হচ্ছে এক্সক্রিশন, স্মল অ্যামাউন্ট অফ ওয়েস্ট প্রোডাক্ট আর লস থ্রু দা পারস্পিরেশন। যদিও খুব বেশি পরিমাণ মানে ওয়েস্ট প্রোডাক্ট গুলো স্কিনের মাধ্যমে, স্কিনের পারস্পিরেশনের মাধ্যমে স্কিন থেকে আউট হয় এটা নয়, মেইন এক্সক্রিশন হয় হচ্ছে কোন সিস্টেমের মাধ্যমে, মেইন এক্সক্রিশন হয় শরীর থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলো কোন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের বডির কোন সিস্টেম দিয়ে মেইনলি আমাদের শরীরে যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলো এক্সক্রিট হয় সেটা কোন সিস্টেম দিয়ে হয় মেইনলি? স্যার কিডনি দিয়ে। মানে কিডনির মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে ওয়েস্ট প্রোডাক্ট গুলো এক্সক্রিট হয়। এর বাইরে আর কোন সিস্টেম দিয়ে এক্সক্রিট হয়? স্কিনের মাধ্যমে। স্কিন একটা, আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের মাধ্যমে হয়। জি স্যার হয়, তারপর লাংস দিয়েও হয়। লাংস দেওয়া হয়। এখন এপিডার্মিস এর কথা যেটা বলতেছেন, যে এপিডার্মিস হচ্ছে স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াল টিস্যু। এখানে এই শব্দটা একটু এটা বাইরে দেয়, এপিডার্মিস ইজ অ্যাভাসকুলার। এপিডার্মিস ইজ অ্যাভাসকুলার স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াল টিস্যু। এখন নরমালি এপিডার্মিস এর যে নিউট্রিশনটা আছে সেটা ভাস্কুলার দেয়া, এটাতে এটা স্পেস পড়ে গেছে, এটা অ্যাভাসকুলার, এটা এখানে আসবে। Epidermis is a avascular stratified squamous epithelium. Nutrients and oxygen diffuse from the capillaries in the dermis. এখন যে নরমালি এই স্ট্রাকচারটা যেহেতু ভাস্কুলার, সরাসরি এখানে কোনো ভাস্কুলার সাপ্লাই নেই, এটাকে তো বেঁচে থাকতে হবে, তার কাজটা করতে হবে, এই জন্য তার নিউট্রিশন গুলো সে পায় হচ্ছে ডিফিউশন পদ্ধতির মাধ্যমে। আন্ডারলাইং যে ব্লাড ভেসেল থাকে ডার্মিসে সেখান থেকে পায় হচ্ছে নিউট্রিয়েন্টস এন্ড অক্সিজেনটা। এপিথেলিয়াল টিস্যুর ভিতরে ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে তো একটা ছিল যে এপিথেলিয়াল টিস্যু গুলো হচ্ছে অ্যাভাসকুলার, এবং এপিথেলিয়াল টিস্যু গুলো আন্ডারলাইং স্ট্রাকচার থেকেই হচ্ছে ডিফিউশন পদ্ধতির মাধ্যমে নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাই গুলো পেয়ে থাকে। এখন এপিডার্মিসে যে কিছু সেল থাকে, যে সেল গুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। এখন সেল গুলোর নাম আছে ক্যারাটিনোসাইট, তারপর মেলানোসাইট, ল্যাঙ্গারেন সেল, মার্কেল সেল। এখন এই সেল গুলোর নাম একটু মনে রাখতে হবে, কারণ এই সেল গুলো হচ্ছে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ
ফাংশন করে, গুরুত্বপূর্ণ কিছু জিনিস তৈরি করে। Keratinocyte produce the protein keratin that helps waterproof and protect the skin and underlying tissue. It is the major epidermal cell. যে আপনার যে epithelial tissue টাইপসেরই ভিতর বলা হয়েছে যে keratinized stratified epithelial tissue, এবং keratinized যেটা হচ্ছে যে উপাদান দিয়ে সেটা নাম হচ্ছে ক্যারাটিন, এবং ক্যারাটিনটা হচ্ছে যে এক ধরনের প্রোটিন যেটার উপস্থিতির কারণে আপনার স্কিনটা হচ্ছে ওয়াটারপ্রুফ থাকে এবং আন্ডারলাইং এবং বিভিন্ন ধরনের ট্রমা থেকে আপনাকে প্রোটেকশন করতেছে। তারপর মেলানোসাইট, যেটা স্কিনের মেইন পিগমেন্ট, যেটা মেলানিন তৈরি করে, যে produces the pigment melanin, a brown black pigment that contributes to the skin color and absorbs ultraviolet light from the sun. এখন মেলানিন শুধুমাত্র আপনি স্কিনের কালারই করে না, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ যে ক্ষতিকারক যে বেগুনি রশ্মি আছে সেইটা যাতে স্কিনে অ্যাবজর্পশন কম হয় সেই ব্যাপারেও কিন্তু মেলানিন কাজ করে থাকে। এজন্য যাদের মেলানিন সিক্রেশন বেশি হয় তাদের স্কিনের কালারটা ব্ল্যাক হয়, আবার যাদের মেলানিন সিক্রেশন কম হয় তাদের স্কিনের কালারটা হচ্ছে ফেয়ার হয়। এখন যেটা হচ্ছে যে মেলানিন থাকার কারণে কিছু অ্যাডভান্টেজ আছে, যে আপনার অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি আপনার স্কিনে দিয়ে তখন শরীরের ভিতরের দিকে প্রবেশ করবে না, যার কারণে দেখা যায় যে তুলনামূলকভাবে যারা ব্ল্যাক পিপল আছে তাদের স্কিনের ক্যান্সার কিন্তু তুলনামূলকভাবে ককেশিয়ানদের চেয়ে কম হয়। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। কিন্তু এটার আবার একটা খারাপ আছে, যে যদি এক্সেসিভ মেলানিন হয় আপনার যদি, তাহলে আপনার ভিটামিন ডি অ্যাবজর্পশনের আবার কিছু সমস্যা তৈরি হয়, কারণ ভিটামিন ডি অ্যাবজর্পশনের জন্য তাকে বেশি সময় তখন ব্যয় করতে হয়। তারপর ল্যাঙ্গারেন সেল, যেটা হচ্ছে মেইনলি হচ্ছে ইমিউন সেল বলা হয়, যে ইন্টারঅ্যাক্টস উইথ দ্য হোয়াইট ব্লাড সেল কল্ড হেল্পার টি সেল ইন ইমিউন রেসপন্স and are easily damaged by ultraviolet radiation. আর মার্কেল সেল, এটা হচ্ছে মেইনলি হচ্ছে থাকে হচ্ছে located on the deepest layer of the epidermis, যেটা নাম হচ্ছে stratum basale. It make contact with the ending of a sensory neuron and are thought to a function in the sensation of touch. এটা হচ্ছে সেন্সরি অর্গান। স্যার মার্কেল সেলটা আরেকবার একটু বলেন। মার্কেল সেল হচ্ছে আমাদের স্কিনে তো সেন্সরি নার্ভ এন্ডিং থাকে, সেই নার্ভ এন্ডিং এর সাথে এই সেলগুলো কন্টাক্ট করে, যাতে আমরা কোনো কিছু টাচ করলে ওই টাচটা যে আমরা স্কিনে করতেছি সেটা বুঝতে পারি হচ্ছে এই সেলগুলোর কারণে। এই সেলগুলো যেহেতু সেন্সরি নিউরনের সাথে এইগুলোর কন্টাক্টে থাকে, এই জন্য সেলগুলো যখন স্টিমুলেটেড হয় তখন হচ্ছে যে আমরা অনুভূতিগুলো বুঝতে পারি, টাচ সেন্সেশনটা বুঝতে পারি। এখন কোনো কারণে যদি আপনি দেখবেন যে অনেকের বার্ন হয়, বার্ন হলে, বার্ন হয়েছে কারো কোনো সময় আপনাদের? জি স্যার। বার্ন হলে দেখবেন যে স্কিনে যদি সুপারফিশিয়াল লেয়ার বার্ন হয় তাহলে বার্নিং সেন্সেশন অনেক বেশি হয়, আবার যদি আপনার স্কিনটা পুরোপুরি পুড়ে যায়, আন্ডারলাইং স্ট্রাকচার গুলো পুড়ে যায়, তখন কিন্তু ব্যথার অনুভূতি খুব একটা পাওয়া যায় না, কারণ সুপারফিশিয়াল বার্ন হলে তখন নার্ভ এন্ডিংস গুলো ওপেন হয়ে যায়, র হয়ে যায়, তখন হচ্ছে সেন্সেশন গুলো তখন সে স্টিমুলেশন বেশি হয়, তখন দেখা যায় অনুভূতি গুলো সে বেশি পাওয়া শুরু করে। আবার বার্নে যদি আপনি বলা যে পুরো স্কিন পুড়ে যায়, আন্ডারলাইং স্ট্রাকচার পুড়ে যায়, তখন কিন্তু ব্যথার অনুভূতি গুলো, বার্নিং সেন্সেশন এগুলো ঠিক মতো আর পাওয়া যায়, কারণ পুরো নার্ভটাই তখন নষ্ট হয়ে যায়। এখন এপিডার্মিসের কয়টা লেয়ার থাকে? নরমালি আমাদের যে স্কিনটা আছে সেটা দুইটা ভাগ করা, একটা আছে থিক স্কিন, একটা আছে থিন স্কিন। আমাদের বডিতে কিছু কিছু জায়গায় স্কিনটা থিক থাকে আর কিছু কিছু জায়গায় স্কিনটা থিন থাকে। এখন থিক স্কিন এবং থিন স্কিন ইউজুয়ালি হাতের তালু এবং পায়ের তালুতেই হচ্ছে
থিক স্কিন থাকে এবং এখানে এপিডার্মিসের 5টা লেয়ার থাকে, আর থিন স্কিনে যেটা বডির বিভিন্ন জায়গায় বাকি যে স্কিন গুলো সেগুলো হচ্ছে থিন স্কিন বলা হয়, এবং এখানে এপিডার্মিসের 4টা লেয়ার থাকে। এখানে 5টা লেয়ারের পরিবর্তে 4টা লেয়ার থাকে, আর থিক স্কিনে থাকে হচ্ছে 5টা লেয়ার। যে এখানে যে 5টা লেয়ারের নাম দেওয়া আছে, সবচেয়ে নিচে থাকে হচ্ছে স্ট্রেটাম ব্যাজেলি, আর সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে স্ট্রেটাম কর্নিয়া, আর মাঝখানে হচ্ছে স্ট্রেটাম ব্যাজেলির উপরে থাকে স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম গ্যাংলোসাম, স্ট্রেটাম লুসিডাম, আর সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে স্ট্রেটাম কর্নিয়াম। এর ভিতরে থিক স্কিনে সবগুলো লেয়ার থাকে, থিন স্কিনে স্ট্রেটাম লুসিডাম এই লেয়ারটা থাকে না। আমি কি বললাম বোঝা গেল? মনে থাকবে এটা? স্যার আরেকবার একটু বলেন। যে এপিডার্মিসে আমাদের বডিতে যে স্কিন গুলো আছে সেই স্কিন গুলোকে থিকনেসের উপর ভিত্তি করে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে থিক স্কিন আর একটা হচ্ছে থিন স্কিন। থিক স্কিন থাকে হচ্ছে হাতের এবং পায়ের তালুতে যে স্কিনটা থাকে, পাম এবং সোল অফ দা ফুটে, সেটা হচ্ছে থিক স্কিন। এবং এখানে এপিডার্মিসের 5টা লেয়ার থাকে। এখানে স্ট্রেটাম ব্যাজালি, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম গ্যাংলোসাম, স্ট্রেটাম লুসিডাম, স্ট্রেটাম কর্নিয়াম, এই 5টা লেয়ার থাকে। আর থিন স্কিন বডির অন্যান্য যে স্কিন গুলো থাকে সেটা হচ্ছে থিন স্কিন, এবং এখানে এপিডার্মিসের 4টা লেয়ার থাকে। এখানে লেয়ারটার ভিতরে ব্যাজালি থাকে, স্ট্রেটাম স্পাইনোসাম থাকে, স্ট্রেটাম গ্যানুলোসাম থাকে, স্ট্রেটাম কর্নিয়াম থাকে, স্ট্রেটাম লুসিডাম এই লেয়ারটা থাকে না। ওকে স্যার। এখন নরমাল যে আমাদের স্কিনে যে এইগুলো আছে, এখানে কিছু কিছু একটু জাস্ট মনে রাখা, যে এই যে 5টা লেয়ারের কথা বলা হলো, এই 5টা লেয়ারে কিছু কিছু জিনিস আছে একটু মনে রাখা, যেটা হচ্ছে খুব বেশি এগুলো ধরা না, তারপরে একটু মনে রাখার চেষ্টা করা। যে স্ট্রেটাম কর্নিয়াম যেটা হচ্ছে যে একেবারেই বাইরের লেয়ার, যেটা বলা হচ্ছে is a dead cell with a hard protein envelope. The cells contain keratin and are surrounded by lipids. এখানে মেইনলি যে সেলগুলো থাকে সেগুলো হচ্ছে ডেড, এবং সেলগুলো তো নিচের দিক থেকে তৈরি হওয়া শুরু করে, একেবারে বেজাল লেয়ার থেকে তৈরি করা হওয়া শুরু করে, তারপরে সেগুলো হচ্ছে উপরের দিকে মাইগ্রেট করতে থাকে, এবং আমাদের শরীরে কন্টিনিউয়াস কিন্তু শেডিং হচ্ছে, যে উপরের লেয়ারটা কিন্তু পড়ে যাচ্ছে, যেটা আমরা অনেক সময় দেখতে পাই, আবার অনেক সময় দেখতে পাই না। কিন্তু বিশেষত শীতকালে কিন্তু এই জিনিসটা একটু ভালোভাবে বোঝা যায়। শীতকালে দেখবেন যে চামড়াটার উপরে অনেক সময় যে কিছুটা আঁশের মতো কিছু জিনিস দেখা যায়, যেটা হচ্ছে উপরে যে লেয়ারটা ডেড লেয়ার, যেটা কন্টিনিউয়াস শেডিং হচ্ছে, সেটা তখন একটু বেশি দেখা যায়, যেহেতু আপেক্ষিক আর্দ্রতা, টেম্পারেচার এগুলোর ভিন্নতা থাকে, যে কারণে এই সময়টা খুব বেশি প্রমিনেন্ট, মানে বেশি দেখা যায়। আবার স্কিনে যারা বিভিন্ন ডিজিজ থাকে, সেই ডিজিজ কন্ডিশন গুলোতে দেখা যায় যে অনেকের স্কিনে উপরের লেয়ারটা পরিবর্তন হয়, তো তখনও স্কিনের উপরে দেখা যায় অনেকের যে বলা হয় যে আঁশের মতো জিনিসগুলো উঠতে থাকে। স্যার ডেড স্কিন সেল যে উঠে যায় সেটা কি স্ট্রেটাম কর্নিয়াম? হ্যাঁ, কন্টিনিউয়াস তো স্কিনের সেলগুলো তৈরি হচ্ছে, সেগুলো মাইগ্রেট করে উপরের দিকে চলে আসছে, তারপর এগুলো শেড হয়ে যায়, বডি থেকে কিন্তু পড়ে যাচ্ছে। এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই না, কিন্তু এগুলো কন্টিনিউয়াস কিন্তু ঝরে যাচ্ছে স্কিনের উপরের লেয়ারটা। স্যার ডেড সেলটা কি হচ্ছে স্কিনের উপরের লেয়ারটা? হ্যাঁ, এটা হচ্ছে ডেড সেল, হচ্ছে কর্নিয়ামে যে সেলগুলো থাকে সেই সেলগুলো হচ্ছে ডেড সেল। স্যার আমরা তো দেখতে পাই না তাহলে। এটা তো দেখা যাবে না, এটা তো সবকিছু, তাহলে এটা দেখার জন্য স্পেশাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এখন কিছু ক্ষেত্রে যেমন আপনি দেখতে পারেন, কিছুটা হলে দেখতে পারেন, যেমন তীব্র যখন শীত পড়ে, পাশাপাশি যখন আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন হতে থাকে, তখন দেখবেন যে স্কিনের বাইরে কিছু পরিবর্তন দেখা যায়, সেই সময় কিছু দেখা যায়। নর্মালি আপনি এটা খুব বেশি দেখা যাওয়ার সুযোগ নেই, কারণ এগুলো এত মাইক্রোস্কোপিক যে এগুলো কন্টিনিউয়াস শেড হতে থাকে, যে জন্য এই জিনিসগুলো খুব একটা চোখে পড়ে না। স্যার অনেকের তো শীতকালে হাতে চামড়া উঠে, ওইটা হচ্ছে যে স্কিনের লেয়ার গুলো পড়ে যেতে থাকে, এটা হচ্ছে যে উপরের অংশটাই পড়ে যেতে থাকে। তারপর
তারপরে যে বিভিন্ন স্কিন ডিজিজ হয়, অনেকের এক্সিমা হয়, ডার্মাটাইটিস হয়, অনেকের আবার হচ্ছে সোরিয়াসিস, এই ধরনের কন্ডিশন গুলোতে দেখা যায় স্কিনের উপরের লেয়ারটা কন্টিনিউয়াস শেড হতে থাকে, অনেক বেশি পরিমাণে হতে থাকে। কারণ এই ধরনের বিভিন্ন কন্ডিশনে দেখা যায় যে মাইটোসিস অনেক বেশি হয়, তখন স্কিনের যে বিভিন্ন সেলগুলো আছে তখন অনেক বেশি ভাবে প্রোটেকশন হতে থাকে এবং কন্টিনিউয়াস মাইগ্রেট করতে থাকে, তখন দেখা যায় যে অনেক বেশি শেডিং হতে থাকে। এখন stratum corneum consists of 20 to 30 rows of dead cell completely filled with keratin. Cells on this layer are continuously shed and replaced by cells from deeper strata. It serves as an effective barrier against light and heat waves, bacteria and many chemicals. তার মানে আপনার বাইরে থেকে যে জিনিসগুলো আপনার স্কিনকে মেইনলি প্রোটেকশন করতেছে সেটা কিন্তু এই লেয়ারটা। তারপরে স্ট্রেটাম লুসিডাম যেটা বললাম যে থিক স্কিনে থাকে, ইউজুয়ালি নট প্রেজেন্ট অন হেয়ারি স্কিন। এখন নরমালি তো আমাদের যে মানে যে স্কিন গুলো যেখানে থিন আছে সেখানে শুধু হেয়ার থাকে, কিন্তু পাম এবং সোলে কিন্তু কোনো চুল থাকে না। Only the thick skin of palm and sole has this layer. It contains intermediate substance that was formed from the keratohyalin, which continually transformed to keratin. যে কেরাটোহাইলিন নামে একটা উপাদান যেটা হচ্ছে যে স্ট্রেটাম গ্র্যানুলোসামে এখানে তৈরি হয়, সেটা থেকে পরিবর্তনে ক্যারাটিন হয় এবং এই ক্যারাটিনের যে মাঝখানের ক্যারাটিন তো হাইলিন এবং ক্যারাটিনের মাঝখানে যে ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা সেইটা থাকে হচ্ছে এই স্ট্রেটাম লুসিডাম এই লেয়ারে। আর স্ট্রেটাম গ্র্যানুলোসাম এখানে ডেভেলপস কেরাটোহাইলিন, দ্য প্রিকারসর অফ ক্যারাটিন। ক্যারাটিন যে জিনিসটা থেকে তৈরি হয় সেটার নাম হচ্ছে কেরাটোহাইলিন, সেটা ডেভেলপ করে, সেটা থাকে হচ্ছে মেইনলি স্ট্রেটাম গ্র্যানুলোসামে। আর স্ট্রেটাম স্পাইনোসাম টাইটলি জয়েন্স দ্য লোয়ার এন্ড আপার লেয়ার টুগেদার। আর স্ট্রেটাম বেসালিস এটা একেবারে বেজের দিকে থাকে, যেটা হচ্ছে যে ডার্মিসের বাইরের লেয়ারের দিকে যুক্ত থাকে, সেটা ক্যাপেবল অফ কন্টিনিউড সেল ডিভিশন, produces stem cells that produce and multiply melanocyte and keratinocyte, which push up toward the surface and become part of the more superficial layer. তার মানে স্কিনে যা কিছু তৈরি হচ্ছে মেইনলি তৈরি হচ্ছে এই যে মেলানোসাইট, কেরাটিনোসাইট, এটা তৈরি হচ্ছে স্ট্রেটাম বেসালি লেয়ারে। তারপরে এগুলো কন্টিনিউয়াস হচ্ছে উপরের দিকে পুশ আপ হচ্ছে এবং যেগুলো হচ্ছে যে সুপারফিশিয়াল লেয়ার হিসেবে তখন এটাকে ট্রিট করা হয়। তাহলে লেয়ারগুলোর নাম তো মনে থাকবে। তাহলে লুসিডাম ক্যারাটিনটা ক্যারাটিনটা তৈরি হচ্ছে স্টেটাম ক্যারাটিনটা তৈরি হচ্ছে ক্যারাটিনোসাইট এই সেলটা তৈরি হয় হচ্ছে স্টেম সেল থেকে। এখন এই ক্যারাটিনোসাইট থেকে তো ক্যারাটিন গুলো হয়। এখন ক্যারাটিনের যে আগের প্রোডাক্ট, যে ক্যারাটিন তো আগে সরাসরি তৈরি না, ক্যারাটিনের আগের যে জিনিসটা থেকে তৈরি হয় সেটার নাম হচ্ছে কেরাটোহাইলিন। সেইটা এই ক্যারাটিনোসাইট গুলো যখন মাইগ্রেট করে স্ট্রেটাম স্পাইনোসামে আসতেছে, তখন কেরাটোহাইলিন নামে ওই প্রোডাক্টটা তখন সেই করতেছে, ডেভেলপ করতেছে। তারপর হচ্ছে এই কেরাটোহাইলিনটা তারপর হচ্ছে ক্যারাটিনে কনভার্ট হচ্ছে। আমি কি বললাম বুঝতে পারলেন? জি স্যার। মানে সেলগুলা তৈরি হচ্ছে, এটা হচ্ছে স্টেম সেল। স্কিনে যে স্টেম সেল থেকে তো বিভিন্ন ধরনের সেলগুলো তৈরি হয়। এখন স্কিনের স্টেম সেল থেকে তৈরি হচ্ছে মেলানোসাইট, কেরাটিনোসাইট। সেই কেরাটিনোসাইট গুলো পুশ হচ্ছে উপরের দিকে। তারপরে যখন এটা স্পাইনোসামে গ্র্যানুলোসামে যাচ্ছে, তখন ওখানে কেরাটোহাইলিন নামে এক ধরনের প্রোডাক্ট তৈরি করতেছে। সেই কেরাটোহাইলিন আবার পরিবর্তিত হয়ে ক্যারাটিনে কনভার্ট হচ্ছে।
এখন এপিডার্মিসের এটা বলা হচ্ছে যেমন বার্নের ক্ষেত্রে যখন এপিডার্মিসটা ক্ষতিগ্রস্ত হয়, বার্নের তো পেশেন্টের যে বিশেষত থার্মাল যে বার্নগুলো হয় সেই বার্নগুলোতে আপনার স্কিনের নিচের স্ট্রাকচার সবগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন সেই স্কিনের যে কোন লেয়ারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার উপর ভিত্তি করে আবার ক্যাটাগরাইজেশন করা হয়, ক্লাসিফিকেশন করা হয়। যদি কারো বলা হয় যে স্কিনের শুধুমাত্র এপিডার্মিসটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটাকে ফার্স্ট ডিগ্রি বার্ন বলা হয়। এখন এখানে আরেকটা জিনিস ফিঙ্গারপ্রিন্ট গুলো আছে। ফিঙ্গারপ্রিন্ট তো এটা হচ্ছে মানে সবার জন্য তো আলাদা, এটা তো কারোর সাথে একজনের সাথে আরেকজনের মেলে না। এখন ফিঙ্গার প্রিন্ট গুলো মেইনলি তৈরি হয় হচ্ছে স্টেটাম বেজালি দিয়ে। আমি কি বললাম বুঝে গেল? জি স্যার। মানে স্টেটাম বেজালি গুলো ফোল্ডিং হয়ে ভাঁজ হয়ে হচ্ছে যে এইগুলো তৈরি করা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট গুলো, এবং এগুলোতে করা হচ্ছে ডার্মালের যে বাইরের দিকে যে লেয়ারটা থাকে সেটা দিয়ে এইগুলো ইনফোর্সড হয়। এরপর হচ্ছে ডার্মিস। ডার্মিসের হচ্ছে মেইনলি দুইটা লেয়ার থাকে। ডার্মিসে ডার্মিসের দুইটা লেয়ারের ভিতর বাইরের দিকে থাকে হচ্ছে প্যাপিলারি লেয়ার আর নিচের দিকে থাকে হচ্ছে রেটিকুলার লেয়ার। Dermis located between the epidermis and subcutaneous layer, anchor epidermal accessory structure. এটা দুইটা আউটার প্যাপিলারি লেয়ার আর হচ্ছে ডিপ রেটিকুলার লেয়ার। এখন নরমালি যে ডার্মিসের যেটা বলা হচ্ছিল, ডার্মিসের কম্পোজিশন হচ্ছে যে কানেকটিভ টিস্যু দিয়ে, ডেন্স কানেকটিভ টিস্যু ইরেগুলার যে ভ্যারাইটিটা ছিল সেটা দিয়ে হচ্ছে ডার্মিসটা কম্পোস্ট হয়। The dermis composed connective tissue containing collagen and elastic fiber. It varies in thickness, very thick in the palms and soles, and very thin in the eyelid and other parts of the body. এখন ডার্মিসে যে সেলগুলো থাকে সেই সেলগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, এডিপোসাইট, এবং এই সেলগুলো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে। ফাইব্রোব্লাস্ট থেকে কোলাজেন, ইলাস্টিক ফাইবার তৈরি হয়। ম্যাক্রোফেজ গুলো হচ্ছে যে রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে। এডিপোসাইট গুলো হচ্ছে এডিপোস টিস্যু তৈরি করে। ওখানে যেমন সেলের ভিতর ছিল মেলানোসাইট, কেরাটিনোসাইট, এখানের ভিতর আছে ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ আর হচ্ছে এডিপোসাইট। এখন ডার্মিসের উপরে যে প্যাপিলারি, the upper dermal region, it is uneven and has finger-like projection from its upper surface called dermal papilla. Reticular layers, the deepest region, it contains blood vessels, sweat and oil glands and deep pressure receptor, যেটা নাম হচ্ছে পেসিনিয়ান কর্পাসকল। প্রেসার রিসিপ্টর, যে আমাদের যে সেন্সরি যে রিসিপ্টর গুলো থাকে সেই রিসিপ্টর গুলো ভিতরে প্রেসার রিসিপ্টর আছে যেটার নাম হচ্ছে প্যাসিনিয়ান কর্পাসকল, যেটা থাকে হচ্ছে ডার্মিসে রেটিকুলার লেয়ার নিচের দিকে থাকে। আপনি যদি শরীরে কোথাও স্কিনের উপর যদি অনেক বেশি চাপ দেন তখন এই প্যাসিনিয়ান কর্পাসকল এগুলো স্টিমুলেট হয়, তখন আপনি ডিপ প্রেসারের এই সেন্সেশন গুলো বুঝতে পারবেন। Papillary layer consists of regular tissue, contains smaller capillaries, lymphatic, sensory neurons, has dermal papilla projecting between the epidermal layers. Reticular layer consists of dense irregular connective tissue, contains larger blood vessel, lymphatic vessel, nerve fibers, contain collagen and elastic fiber, contain connective tissue proper.
এরপরে হাইপোডার্মিস এর কথা বলা হয়েছে, যদি এটা সরাসরি স্কিনের অংশ বলা হয় না, কিন্তু তারপরেও এটা স্কিনের সাথেই ডিসকাস করা হয়, কারণ স্কিনের আন্ডারলাইং স্ট্রাকচারের মাঝখানে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে হাইপোডার্মিস অথবা সাবকিউটেনিয়াস লেয়ার। লাইস বিলো দ্য স্কিন ইন্টিগামেন্ট স্টেবিলাইজ দ্য স্কিন, অ্যালাউস সেপারেট মুভমেন্ট, made up of elastic areolar and adipose tissue connected to the reticular layer of integument by connective tissue fiber। এখন আমাদের শরীরে যে কারো কারো স্কিনের নিচে যে সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে সেটা কিন্তু সবার একই রকম থাকে না, কারো বেশি থাকে কারো কম থাকে। কারো দেখা যায় যে পেটের দিকে অনেক বেশি চর্বি থাকে, হাতে স্কিনের নিচে অনেক বেশি চর্বি থাকে, কারো আবার তুলনামূলকভাবে কম থাকে। এটা মেইনলি নির্ভর করে হচ্ছে হরমোনাল প্যাটার্ন, জেনেটিক ভেরিয়েশন, অনেক কিছুর উপর নির্ভর করে। এখন অনেকে আবার এই যে যাদের বলা যে এই ধরনের এক্সেসিভ সাবকিউটেনিয়াস টিস্যু থাকে, তারা আবার বিভিন্ন ধরনের অপারেশন করার মাধ্যমে তাদের এই এক্সেসিভ সাবকিউটেনিয়াস ফ্যাটি টিস্যুকে রিমুভ করে, যেটাকে লাইপোসাকশন বলা হয়, যেটা অনেকেই ইদানিং কালে করে। যদিও এটা কতটা মানে ভালো ফল বয়ে নিয়ে আসবে যেটা নিয়ে এখন পর্যন্ত অনেক প্রশ্ন আছে, তারপরে অনেকে এই কাজটা করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। তবে লাইপোসাকশন বলা হচ্ছে যে কারো যদি এক্সেসিভ সাবকিউটেনিয়াস ফ্যাট ডিপোজিশন না থাকে তাহলে না করাই হচ্ছে নিরাপদ, কারণ এটাতে অনেক বেশি বলা যে বেশ কিছু খারাপ প্রতিক্রিয়া আছে, যেটা অনেক ক্ষেত্রে আপনি অপারেশন করার পরে যে আবারও এগুলো ডিপোজিট হবে না এরকম কোনো নিশ্চয়তা নেই। আবার কিছু আছে যে ঝুঁকি তৈরি করে, যেহেতু এই ধরনের সার্জারি গুলো একটু আলাদা ধরনের সার্জারি, এই জন্য অনেক ঝুঁকি তৈরি করতে পারে অনেকের জন্য। এখন স্কিনের কালার কি কি দিয়ে নিয়ন্ত্রিত হয়? স্কিনে যেটা বলা হচ্ছে যে কারো আমাদের শরীরের মানে স্কিনের কালার একটু কালচে কালো হচ্ছে, একটু মানে কম উজ্জ্বল, কারো অনেক বেশি উজ্জ্বল, এবং এইটার জন্য স্কিনের কালার তিনটা জিনিসের উপর মেইনলি নির্ভর করে। এর ভিতরে মেইন হচ্ছে মেলানিন হচ্ছে মেইন কম্পোনেন্ট, যেটা হচ্ছে স্কিনের কালারকে কারো বেগুনি হবে না, কারো কালো হবে না, কারো ফেয়ার হবে, সেটা নির্ভর করে হচ্ছে মেইনলি মেলানিনের উপর। কিন্তু এর বাইরে দুইটা জিনিস যে স্কিনের কালারকে উপরে প্রভাব বিস্তার করে, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে হিমোগ্লোবিন। The keratin mostly in the dermis or hemoglobin in the red blood cell within the capillaries in the dermis। এখন কোন কারণে যদি দেখবেন যে কারো যদি রক্তের যে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়, তখন দেখবেন যে স্কিনের কালার কিছুটা লালচে হয়ে যায়। আবার ক্যারোটিনের কালার যদি কারো কোনো কারণে যদি ক্যারোটিনের পরিমাণ স্কিনে বেড়ে যায়, তাহলে তার কালারটা হচ্ছে যে এখানে ক্যারোটিনের মতো যে গাজরের যে কালারটা আছে সেই কালারের মতো হয়ে যায় স্কিনটা। এখানে তিনটা জিনিসের কালারটাকে, যে মেলানিন হলে কালো হয়, ক্যারোটিনের উপস্থিতি বেশি হলে যে স্কিনের কালারটা হচ্ছে যে গাজরের যে কালারটা থাকে সেই রকম হয়ে যায়, আর হিমোগ্লোবিন যেটা হচ্ছে যে বেশি হলে লাল কালার হয়ে যায় স্কিনের। এই জন্য অনেকেই আছে যে তাদের স্কিনকে কালারটা ভালো রাখার কারণে অনেকে নিয়মিত গাজরও খায়। এখন স্কিন থেকে কি কি অ্যাপেন্ডেজেস অথবা স্কিন থেকে কি কি স্ট্রাকচার অ্যারাইজ করে, এর ভিতরে হেয়ার নেল হচ্ছে মেইন স্ট্রাকচার। যে হেয়ার গুলো হচ্ছে কম্পোস্ট অফ কলাম অফ ডেড ক্যারাটিনাস সেল ওয়েল্ডেড টুগেদার। যে এটা মেইনলি হচ্ছে যে যে মৃত যে ক্যারাটিনাস সেল গুলো সেগুলো যে একটার সাথে আর একটা যুক্ত হয়ে, যেটা মানে ওয়েল্ডিং যে করে, যে ওয়েল্ডিং এর মাধ্যমে যে যুক্ত করা হয়, যে বিভিন্ন যে মেটাল গুলো যেগুলো দিয়ে ঘর বাড়ি বিভিন্ন পদার্থ তৈরি করা হয়, এরকম স্কিনে যে ক্যারাটিনাস ডেড সেল গুলো থাকে সেগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে মিলিত হয়ে কলামের মতো স্ট্রাকচার তৈরি করে, যেটা তৈরি হয়ে হেয়ার তৈরি করে। এখন যে আমাদের যে হেয়ার গুলো আছে সেগুলো আসলে কি কাজ করে, যে এগুলোর হেয়ারের মেইন কাজ হচ্ছে প্রোটেকশন। ইটস প্রাইমারি ফাংশন ইজ প্রোটেকশন।
এখন প্রোটেকশন বিভিন্ন ভাবে করে থাকে, যদিও এই প্রোটেকশনটা অনেক বেশি ভাবে সব ক্ষেত্রে করতে পারে তা সেটা না, কিন্তু বিষয়টা কিছু কিছু রিজনে হেয়ারটা অনেক বেশি আমাদেরকে প্রোটেকশন দেয়, যার ভিতরে হচ্ছে স্ক্যাল্পে যে হেয়ারটা থাকে সেই হেয়ারটা আমাদেরকে অনেক বেশি প্রোটেকশন দেয়, স্ক্যাল্পের প্রোটেকশন দেয়। এই হেয়ার থাকার কারণে ছোটখাটো কোনো আঘাত আমাদের যদি মাথায় লাগে তাহলে আমরা অনেক বেশি সাফার করি না আসলে। তারপরে hairs on the head guard the skull from injury and the sun rays. It also decreases heat loss. তারপর eyelashes protect the eyes from the foreign particles. তারপর নাকের ভিতরে যে হেয়ার থাকে সেটা আমাদের বিভিন্ন ধরনের যে ফরেন সাবস্টেন্স গুলো সেটা নাকের ভিতর দিয়ে যাতে শ্বাসনালীতে চলে না যেতে পারে সেই কাজটা কিন্তু করে থাকে। এগুলো হচ্ছে যে ফরেন সাবস্টেন্স কে ট্র্যাপ করে থাকে। এখন এখানে হেয়ারের স্ট্রাকচারটা দিয়েছে যে হেয়ারের কি কি অংশ থাকে, যে হেয়ারের মেইনলি দুইটা অংশ থাকে। যে বাইরে থেকে আমরা যে অংশ চুলের যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেয়ার শ্যাফট, আর স্কিনের ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় হেয়ার রুট। এবং একেবারে নিচের দিকে এখানে বাল্বের মতো হেয়ার রুটের নিচের দিকে বাল্বের মতো শেপ থাকে, যেটাকে বলা হয় হেয়ার বাল্ব। এখন হেয়ারের যদি আপনি বাইরে থেকে ভিতরে সেকশন করেন, যেটা স্কিনের বাইরের দিকে হেয়ারের থাকে, সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে কিউটিকল, তারপরে থাকে হচ্ছে কর্টেক্স, তারপরে থাকে হচ্ছে মেডুলা। আর হেয়ার রুটে যদি আপনি সেকশন করেন তখন বাইরে থেকে কতগুলো শীট পাওয়া যায়, তারপরে থাকে হচ্ছে যে কিউটিকল, কর্টেক্স এবং মেডুলা। যে সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে ডার্মাল রুট শীট, তারপরে এক্সটার্নাল এপিথেলিয়াল রুট শীট, তারপরে ইন্টারনাল এপিথেলিয়াল রুট শীট, তারপরে থাকে কিউটিকল, তারপরে থাকে কর্টেক্স, তারপরে থাকে হচ্ছে মেডুলা। এবং এই হেয়ারের সাথে অ্যারেক্টর পাইলি মাসেল যুক্ত থাকে, হেয়ারের সাথে সিভেসিয়াস গ্ল্যান্ড গুলো যুক্ত থাকে, এবং সিভেসিয়াস গ্ল্যান্ড গুলোর সিক্রেশন গুলো হেয়ার এর মাধ্যমে এটা স্কিনের সারফেসে চলে আসে। স্যার এই চিত্র আঁকাটা কি শিখতে হবে? কোন চিত্র এটা? জি স্যার। এটা যদি হেয়ারের কোনো প্রশ্ন আসে তাহলে আপনি শিখতে হবে। যদি শুধুমাত্র স্কিনের কোনো কোশ্চেন আসে তাহলে এটা আসলে আঁকার দরকার হবে না। আপনার স্কিনে যদি যে ইন্টিগ্রামেন্টারি সিস্টেমের ডেসক্রিপশন আসে, অথবা যদি বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসতে পারে যে এপিডার্মিসের লেয়ার গুলোর ছবি হয়তো আঁকার কথা বলতে পারে, অথবা ডার্মিসের লেয়ার গুলো, এর বাইরে এগুলো সাধারণত ওইভাবে পরীক্ষাতে আসার সম্ভাবনা কম থাকে। তবে হয়তো আপনাকে ভাইভাতে যদি কেউ জিজ্ঞাসা করতেও পারে যে আপনার চুলের কি কি অংশ থাকে, চুলের সাথে কোন কোন স্ট্রাকচার অ্যাটাচ থাকে, সেগুলো হয়তো জিজ্ঞাসা করতে পারে। কারণ এগুলো হচ্ছে যে যেহেতু এখানে অ্যারেক্টর পাইলি মাসেল যুক্ত থাকে, এখানে সিভিএসএস গ্ল্যান্ড যুক্ত থাকে হেয়ারের সাথে, সেই জিনিসগুলো হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে। মানে এখানে আমাদের বডি কোথায় কোথায় চুল থাকে, কোথায় কোথায় চুল থাকে না, এখানে একটা জাস্ট দিয়ে আছে যে বডির বিভিন্ন জায়গায়, অলমোস্ট বেশিরভাগ জায়গায় হেয়ারে উপস্থিত থাকে, কিছু কিছু জায়গায় হেয়ারে উপস্থিত থাকে না। এর ভিতরে পাম, সোল, ventral surface and sides of the digits, তারপর some part of the male and female external genital organ। বাকি যে বডির সারফেসে যে অন্যান্য জায়গায় সব জায়গায় হচ্ছে কম বেশি হেয়ার এর উপস্থিতি থাকে। হেয়ারের সাথে যেটা বলেছে একটা পাইলি মাসেল থাকে, causes hair to stand up, এটা involuntary smooth muscle, produces goosebumps,
যে মানুষ যখন ভয় পায় আতঙ্কিত হয়ে যায় তখন চুলগুলো যখন খাড়া হয়ে যায় তখন সেই কন্ডিশনটাকে বলে ঘুস বাম্পস, বিশেষত মাথার চুল যখন খাড়া হয়ে যায়। আর স্যার সিবিএসএস ভয় পাইলে তো গায়ের লোমও খাড়া হয়ে যায়। আলটিমেটলি এই শব্দটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে যে যে ভূতের স্ট্রাকচারের সাথে ভূতের সাথে কম্পেয়ার করা হয়, যে ভূতের যে নরমালি ভূতের চেহারায় যেরকম যে ভূতের যে লোমগুলো খাড়া থাকে, এরকম যখন মানুষ ভয় পায় আতঙ্কিত হয়ে যায় লোমগুলো খাড়া হয়ে যায়, অনেকটা ভূতের মতো দেখতে হয়, এই জন্য নামটা হচ্ছে ঘুসবাম্পস। আর সিবিএসএস গ্র্যান্ট হচ্ছে ডুপ্লিকেট। এখন চুলের যে কালার আছে, কালারটা নির্ভর করে হচ্ছে যে কতগুলো জিনিসের উপর। এর ভিতর মেইনলি হচ্ছে মেলানিন হচ্ছে মেইন উপাদান, যে চুলের যে কালারটা, যে কারো কালো হচ্ছে, কারো কালো কম হচ্ছে, কারো একটু বলা হয় ব্লন্ড হচ্ছে। The due hair color due to primarily due to melanin in the hair cortex and medulla. Dark color hair contains mostly true melanin. Blonde and red hair contain variants of melanin in which there is iron and more sulfur. Graying of hair is the loss of pigment believed to be the result of a progressive decline of tyrosine. এখন যাদের কালারটা বলা হচ্ছে যে একটু কালো থেকে একটু ডিফাইন্ড কালার, তাদের মেলানিনের যে কম বেশি থাকার কারণে অথবা মেলানিন যে প্রোডাকশন ঠিকমতো না হচ্ছে, তাদেরই স্কিনের কালারটা, হেয়ারের কালারটা একটু ডিফারেন্ট থাকে। আপনারা দেখবেন যে যারা ওয়েস্ট ইন্ডিয়ান, তখন তখন তো হচ্ছে যে পরিবর্তন হতে থাকে, তখন তো হরমোনাল কিছু পরিবর্তন হয়, তারপর হচ্ছে যে মেলানিনের প্রোডাকশন গুলো কমে যেতে থাকে, সব মিলে গেছে, তখন চুলের পরিবর্তন গুলো হতে থাকে। কিন্তু আপনি তো যে যারা হচ্ছে ব্লন্ডে, তারা তো একবার ছোটকাল থেকে তাদের চুলের কালারটা হচ্ছে একেবারে হচ্ছে সাদা থাকে, কারণ তাদের হচ্ছে যে মেলানিনের পরিবর্তনটা, মেলানিনের পরিবর্তন কম মেলানিন থাকে এবং মেলানিনের ভিতরে এডিশনাল কিছু জিনিস থাকে যেটার ভিতরে আয়রন, সালফার, এই জিনিসগুলোর পরিমাণটা তখন ভিন্নতা থাকে। তারপর লাস্টলি নেইল দিয়ে শেষ করে, নেইলও হচ্ছে টাইটলি প্যাকড হার্ড ক্যারাটিনাইজ সেল। স্কিনে হচ্ছে হার্ড ক্যারাটিনাইজ সেল, এটাও কিন্তু নেইল গুলো হচ্ছে হার্ড ক্যারাটিনাইজ সেল। এবং নেইলের অংশগুলোর ভিতরে থাকে, এটা হচ্ছে নেইল বডি, এটা হচ্ছে ফ্রি এজ, এটা হচ্ছে নেইল রুট, আর এটা এই সাদা যে অংশটা যেটা হচ্ছে যে একেবারে এইদিকে থাকে সেটাকে বলেন দুনুলা। এখন নেইলেরও যেটা হচ্ছে যে নেইল হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অনেক গুরুত্বপূর্ণ, কারণ নেইল দিয়ে আপনি বিভিন্ন রোগের অ্যাসেসমেন্ট অথবা ডায়াগনোসিসের অংশ হিসেবে নেইল কিন্তু পরীক্ষা করা হয়। যেমন কারো অ্যানিমিয়া আছে কিনা, কারো জন্ডিস আছে কিনা, সাইনোসিস আছে কিনা, এই ধরনের কন্ডিশন গুলো অ্যাসেসমেন্ট কিন্তু নেইল এর দিয়ে করা হয়। তারপরে বিভিন্ন রোগ হলে নেইলের কিছু পরিবর্তন হয়, যেমন কারো যদি লিভার ডিজিজ হয়, কারো যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তার নেইলের পরিবর্তন হয়ে যায়। আবার বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে নেইল ক্ষতিগ্রস্ত হয়, যেমন অনেকের ফাঙ্গাল ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন হলে নেইলের এই নেইল যে থাকে, নেইলের যে বডিটা থাকে সেটা ভেঙে যায়।
তারপর স্কিনে যে দুই ধরনের গ্ল্যান্ড থাকে মেইনলি সেটা বলা হচ্ছে একটা সিবেসিয়াস গ্ল্যান্ড আর একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। সিবেসিয়াস গ্ল্যান্ডের সিবাম সিক্রেশন, সিবাম তৈরি করে যেটা স্কিনকে লুব্রিকেট করে, ময়েশ্চার করে। আর সোয়েট গ্ল্যান্ড যেটা আরেকটা নাম হচ্ছে সুডোরিফেরাস গ্ল্যান্ড, যেটা হচ্ছে যে সোয়েট তৈরি করে। এবং এই ধরনের যে দুই ধরনের সোয়েট গ্ল্যান্ড পাওয়া যায়, একটা হচ্ছে এক্রাইন আর একটা হচ্ছে ইক্রাইন আর একটা হচ্ছে অ্যাপোক্রাইন। আপনার গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনের ভিতর মোড অফ সিক্রেশন এর ভিতরে পড়ছিলাম, গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন মনে আছে কিনা? অ্যাপোক্রাইন, হলোক্রাইন, মেরোক্রাইন মনে আছে? জি স্যার। এর ভিতরে সোয়েট গ্ল্যান্ড, এটা দুই ধরনের গ্ল্যান্ড থাকে। সোয়েট গ্ল্যান্ড আমাদের বডিতে কিছু কিছু জায়গায় বিশেষত যেখানে খাস থাকে সেখানে যে সোয়েট গ্ল্যান্ড গুলো থাকে সেগুলোকে বলা হয় অ্যাপোক্রাইন টাইপ অফ সোয়েট গ্ল্যান্ড। এবং এই গ্ল্যান্ডের সিক্রেশন গুলো কারণে দেখা যায় দুর্গন্ধ অনেক বেশি থাকে এখানে এই গ্ল্যান্ডের সিক্রেশনে। আর এই ক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যে ইউজুয়ালি হচ্ছে যে অন্য জায়গায় যে গ্ল্যান্ড গুলো থাকে সেই গ্ল্যান্ড গুলো হচ্ছে ইক্রাইন, যেটা হচ্ছে মেরোক্রাইন সিক্রেশন বলা হয়। যেখানে অ্যাপোক্রাইন সিক্রেশন আছে যে সেলের এপিক্যাল পোরশন সহ যখন ডিসচার্জ গুলো, সিক্রেশন গুলো গ্ল্যান্ডের ক্যাভিটিতে চলে আসে লুমেনের ভিতরে। আর মেরোক্রাইন হচ্ছে যে যে নরমালি যে যে এখানে কোনো যে এপিক্যাল পোরশন অথবা সেলটা ভেঙে যায় না, সেলের ভিতরের প্রোডাক্ট গুলো যে সেলের লুমেনের ভিতরে চলে আসে, তখন সেটা হচ্ছে ইক্রাইন অথবা মেরোক্রাইন গ্ল্যান্ড বলা হয় সেগুলোকে। এখানে অ্যাপোক্রাইন, সোয়েট গ্ল্যান্ড এগুলো থাকে হচ্ছে স্কিন অফ দ্য এক্সিলা, পিউবিস এন্ড এরিওলা। They begin to function at puberty and produce a more viscous secretion that eccrine sweat than they are stimulated during emotional stress and sexual excitement. Eccrine sweat is extensively distributed to the entire skin except for the margin of the leaves, nail bed of the fingers and toes, most part of the genitals and eardrums. Eccrine sweat glands function throughout the life and produce a secretion that is more watery than that of a apocrine sweat gland. এই জন্য দেখবেন যে অনেকের আছে যে যে যাদের অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ডের পরিমাণ অনেক বেশি থাকে, সিক্রেশন অনেক বেশি হয়, তাদের শরীরে অনেক বেশি দুর্গন্ধ দেখা যায়। এই জন্য অনেকেই নিয়মিতভাবে দুর্গন্ধ থেকে মুক্ত থাকার জন্য বিভিন্ন ধরনের যে কসমেটিক্স গুলো ইউজ করে থাকে। আর আরেকটা হচ্ছে স্পেশাল সোয়েট মানে গ্ল্যান্ড, যেটা সোয়েট গ্ল্যান্ড যেটা থাকে হচ্ছে কানে, যেটা নাম হচ্ছে সিরুমিনাস গ্ল্যান্ড, যেটা দিয়ে তৈরি করে সিরুমিন অথবা কানের যে খোল বলা হয়, সেই খোলের একটা অংশ তৈরি হয়েছে সিরুমিনাস গ্ল্যান্ডের সিক্রেশন দিয়ে। কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার আজকের টপিক থেকে কিরকম কোয়েশ্চেন হতে পারে? কোশ্চেন থেকে রিটেনে যেটা, রিটেনে অনেক সময় এইরকম হতে পারে যে শর্ট নোট আসতে পারে, স্কিন সম্পর্কে আপনাকে শর্ট নোট লিখতে দিতে পারে, অথবা আপনার প্রশ্ন হতে পারে যে স্কিন কি ধরনের স্ট্রাকচার, স্কিনের কি কি অংশ থাকে, স্কিনের অ্যাপেন্ডেক্স গুলোর নাম বলতে পারে, স্কিনের ফাংশন কি, তারপর লেয়ার্স অফ দি এপিডার্মিস এন্ড ডার্মিস, এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় আলাদাভাবে থাকতে পারে। তবে একটা বড় অংশই আসার সম্ভাবনা থাকে স্কিনের প্রশ্নগুলো, আসলে এটা শর্ট নোট হিসেবেই বেশি আসার সম্ভাবনা থাকে। আর ওরালে যেটা জিজ্ঞাসা করতে পারে স্কিনের, আপনি স্কিনের যেটা তথ্যগুলো, যে স্কিনের বডি সারফেস কত পার্সেন্ট বডি সারফেস এরিয়া মানে যেটা থাকে সেটা পরিমাণ কি রকম, এটা কি মানে অর্গানের ভিত্তিতে এটা কোন মানে এটা কি লার্জেস্ট না স্মলেস্ট অর্গান, এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। স্কিনের লেয়ার গুলো, স্কিনের ফাংশন গুলা, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সেল গুলো আছে, সেল গুলোর নাম কি, তারপরে এই সেল গুলো থেকে কি প্রোডাকশন হয়, তারপর স্কিনের কালার কি দিয়ে হচ্ছে, তারপর চুলের কালার কিভাবে হচ্ছে, তারপর হেয়ার এবং যে নেইলের যে স্ট্রাকচার গুলোর নাম, মানে কি কি পার্ট থাকে সেগুলো হয়তো জাস্ট নাম ধরতে পারে। তারপরে স্কিনে যে গ্ল্যান্ড গুলো থাকে সেই গ্ল্যান্ড গুলোর নাম, এবং এই গ্ল্যান্ড গুলো থেকে কি মানে কি ধরনের সিক্রেশন হচ্ছে সেগুলো। তারপর হচ্ছে যে আরেকটা বলছে যে স্কিনে কি মাসেল থাকে, সেটা কি ধরনের মাসেল, এই ধরনের প্রশ্ন, ছোটখাটো প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করতে পারে।
স্যার আজকে পিডিএফটা আর সার্কুলেটরি সিস্টেমের পিডিএফটা দিয়ে দিন। এবারে লাস্ট ক্লাসের পিডিএফ এ মনে কিছু একটা সমস্যা হয়েছে যে ওটা ফেল করছে, মানে ওটা তো আমি পাঠাই দিছিলাম ওই দিনই, কিন্তু ওটা দেখাচ্ছে যে ফেল করতেছে। এটা কি মেল অ্যাড্রেসে কোনো সমস্যা হয়েছে নাকি? আমি দুইজনের মেলে পাঠাইছিলাম, একজন মানে ইয়াসির তামাল আর একটা হচ্ছে হাসান মাহিদ। জি স্যার, বাট আমরা কি পাইছেন? না স্যার, মেইলটা পাই নাই। ওখানে যে স্যার আমার মেলে পাঠিয়ে দিয়েন সূচনা। ঠিক আছে, কারণ ওই দুইটা ইসে লেখা আসতেছে যে মেইল ডেলিভারি সিস্টেম ফেল। তাহলে স্যার আমাকে পাঠিয়ে দিয়েন, তাহলে হবে। স্যার গত ক্লাসের লেকচার নিয়ে আছে। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের শরীরে ভেনাস সিস্টেম মানে ভেইনের মধ্যে তো বেশি ব্লাড ভলিউম থাকে না, হ্যাঁ 60 to 70। স্যার শীতের মধ্যে 21% লেখা ছিল আর কি। শীটের ভিতরে 21% লেখা ছিল। ওইখানে যে টোটাল যে ব্লাড ভলিউমের যে ইটা লেখা ছিল, ওখানে হার্ট এবং লাং এ ছিল 17%, 16%, বাকি 84% হচ্ছে পেরিফেরিতে। এর ভিতরে মানে এর ভিতরে আর্টারিতে ছিল হচ্ছে কত 20% আর 64% ছিল ভেনাস সিস্টেমে। ওখানে তাহলে হয়তো কোথাও একটু ইয়ে হয়েছে, কারণ এটা হচ্ছে যে ভেইনে